আমার বিয়েটা খুব ধুমধাম করে হয়েছে, কিন্তু বিয়ের পরে এখন শুনি আমার হাজব্যান্ড নাকি আমাকে প্রতিশোধ নেওয়ার জন্য বিয়ে করছে। তো চলেন একটু পেছনে যাই। তো আমি যখন ক্লাস 10-এ পড়ি তখন একটা ছেলে আমাকে প্রপোজ করে। আমি দেখতে ভালোই সুন্দরী ছিলাম, অনেকে আমাকে প্রপোজ করতো। তো আমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা এমন ছিল যে আমার বাবা একজন হাই স্কুলের টিচার, আমার মা ছিলেন একজন প্রাইমারি স্কুলের টিচার। তো সেই সুবাদে আমাদের তিন ভাই বোনেরই পড়াশোনার প্রচুর চাপ। আমাদের লক্ষ্য একটাই ছিল যে আমাদের ভালো করে পড়াশোনা করতে হবে, আমাদের সরকারি চাকরি নিতে হবে। আমাদের লক্ষ্য একটাই, পড়াশোনা করতে হবে, জীবনে ভালো কিছু করতে হবে। তো এই জন্য যারাই প্রপোজ করে তাদেরকে ফিরাই দেই। তো এই প্রেমের ঘটনাটা ছিল একটু অন্যরকম। তো আমি যখন ক্লাস 10-এ উঠি, কোচিংয়ে যখন যাই, তো একটা ছেলের কোচিং সেন্টারে আমাকে প্রপোজ করে। তো ছেলেটা দেখতে সেই চিকন, একদম কালো, লম্বা, চোখের নিচে কালি পড়া ছিল। মোট কথা, ছেলেটাকে দেখে আমার পুরো বিরক্ত লাগছে। তো ওই ছেলেটা আমাকে প্রপোজ করছে। তো সে আমার পেছন পেছনে অনেক দিনই ঘুরছে, কিন্তু আমি তাকে না করে দিছি। তো আমি ছেলেটাকে বলছি যে আপনি যদি এইভাবে আমার পিছন পিছন ঘুরেন তাহলে আমি কিন্তু আমার বাবার কাছে বলে দিব। কিন্তু সে ওগুলা কিছুই শুনে নাই, কারণ এর আগে আবার এমন একটা ঘটনা হয়েছিল যে একটা ছেলে আমাকে এরকম অফার দেওয়াতে আমি আমার বাবার কাছে বলে দিছি। ওইটা নিয়ে অনেক সিন ক্রিয়েট হয়েছিল। তো এই কারণে আমি আর এটাকে সহজে বিচার দিতে চাই না, ভাবলাম যে না, একটু সময় দিয়ে হয়তো ছেলেটা চলে যাবে। তো প্রায় 3-4 মাস হয়ে গেছে এভাবে ছেলেটা সবসময় ঘুরে আমার পিছনে, স্কুলে এই জায়গায় সেই জায়গায় দাঁড়ায় থাকে। তো এমনও হয়তো সে মাঝে মাঝে আমার ক্লাসরুমে চলে যেত। তো আমার আসলে কি, ছেলেটা আমার থেকে 5-7 বছরের বড়। তো আমার তাকে একটা ভালো লাগতো না আর কি দেখে। তো এদিকে আবার রটাই গেছে পুরা যে আমার নাকি তার সাথে প্রেম আছে। তো যেই সে আমাকে জিজ্ঞেস করতো সে কি তোমার বয়ফ্রেন্ড, তো এই জিনিসটা আমার খুব বিরক্ত লাগতো। একবার তো এমন হয়েছে যে আমাদের বাড়িটা যেহেতু গ্রামে, তো আমি হেঁটে যাচ্ছিলাম, তো একটা গাছের নিচে তারা 4-5 জন বন্ধু দাঁড়ায় আছে। তো হঠাৎ করে সে আমাকে পেছন থেকে হাতটা ধরে ফেলে। তো সে আমার হাত ধরার পরে বলতেছে আমি কেন তার প্রপোজাল অ্যাকসেপ্ট করতেছি না, কেন তাকে আমি ফিরিয়ে দিতেছি। তো সে আমার হাত ধরাতে আমার তো প্রচণ্ড রাগ উঠে যায়, আমি তাকে একটা চর মেরে বসি। তারপর আমি বলি তোর এত বড় সাহস, তুই আমার হাত ধরছ? তো সেই বলে আমি মোটামুটি গাল বন্ধ করা শুরু করে দিই। তো তারপর আমি বাসায় এসে আমার মাকে এই ঘটনা সব বলে দিই। পরে আমি তারপর দিন চিন্তা করছি যে মাকে নিয়ে যাব, নিয়ে ওই ছেলেটাকে দেখাবো। কিন্তু তারপর দিন থেকে আমি আর ওই ছেলেটাকে আর দেখি না। তো এদিকে আবার আমার মা বলতেছে যাক ভালো হয়েছে, ছেলেটা মনে হয় ভয় পাইছে, এই জন্য আর আসতেছে না। কিন্তু আবার মা মনে মনে এটাও ভয় পাইতেছে যে না, একটা ছেলেকে চর দিয়েছে, যদি এখন দিনকালও ভালো না, কোনো সমস্যা টমস্যা করে, এই জন্য বেশ কিছুদিন আমার মাই আমাকে স্কুলে দিয়ে আসতেছে, নিয়ে আসতেছে। তো এইভাবে বেশ কিছুদিন চলে গেছে। তো আর ছেলেটাকে আর দেখলাম না। তো ভাবলাম যে হয়তো বা চরটাই কাজে লাগছে, ছেলেটা হয়তো আমার থেকে দূরে চলে গেছে। তো এইভাবে আমার এসএসসি পরীক্ষা কমপ্লিট হইলো, আমি জিপিএ 5 পেলাম, ইন্টারেও আমি জিপিএ 5 পেলাম। তো এর মধ্যে আমার কিন্তু কোনো প্রেম টেম না, আমি একদম পড়াশোনা ছাড়া আর কোনো কিছুই না। তো আমি ঢাকাতে যাব, ঢাকাতে ভর্তি হব। তো আমার বড় আপুরও বিয়ে হয়ে গেছে, কিন্তু বড় আপুর বিয়ে হওয়ার পরও সে ঢাকাতে পড়াশোনা করতেছে। তো আপু যেহেতু ঢাকায় থাকে, তো আমিও ভাবতাম, বাবাকে বলতেছিলাম যে আমিও ঢাকা গিয়ে ভর্তি হবো, আপুদের বাসায় থেকে পড়বো। তো এটাতে বাবা আবার রাজি হইতেছিল না, কিন্তু আমিও দোমানা হয়ে বই রয়েছি যে না, আমি ঢাকাতেই যাব, ঢাকাতেই ভর্তি হবো। তো বাবা চিন্তা করছে হয়তো বা সে না ভর্তি করে দিলে আমি এখানে ভর্তি হয়ে যাব, কিন্তু না, আমি আর তার আমি করে ভর্তি হইনি। আমি এইরকম করতে করতে আমার একটা বছর লস হয়ে গেল। তো পরে এগুলো নিয়ে আমার মাও আমাকে অনেক রাগারাগি করে, আমি একটা বছর লস করছি। পরে চিন্তা করছি যে না, আর লস করা যাবে না, সেকেন্ড টাইম আমি খুব ভালোভাবে পরীক্ষা দিব। তো ওই যে আমি যে বাবার সাথে তেরামি করছি, এই জন্য সে ডিসিশন নিছে যে আমাকে বিয়ে দিয়ে দিবে, যে আমাকে আর সে পড়াবে না, সে আমাকে বিয়ে দিয়ে দিবে। তো সেই সুবাদে বাবার কলিগ, সেই আঙ্কেলের দুঃসম্পর্কের এক ভাইয়ের ছেলে, সে নাকি বিদেশ থেকে আসতেছে। তো বাবাকে ছবি দেখাইছে। বাবার আবার ভালো লাগছে, তারপর বাবার সাথে দেখাও করাই দিছে। তো বাবার যেহেতু পছন্দ হচ্ছে, তো বাবা তাদেরকে আসতে বলছে আমাদের বাসাতে দেখার জন্য। তো ছেলের মা আসছে, চাচি আসছে, বোন আসছে, সবাই আসছে, কিন্তু ছেলে আসে নাই। তো তারা এসে তো আমাকে দেখে একদম খুশি, তারা খুব পছন্দ করছে, তারা এক কথায় রাজি আমাকে বিয়ে করাইতে। তো আমার বাবা তো আগে ওই আঙ্কেলের থেকে ছেলের খোঁজখবর নিয়ে রাখছে যে তাদের আর্থিক অবস্থা অনেক ভালো, এক কথায় সোনায় সোহাগা আর কি। তো সবকিছু মিলে আমার বাবা একদম রাজি যে না, বিয়ে দিয়ে দেবো। কিন্তু এই পর্যন্ত আমি তো আর ছেলেকে দেখতে পাই নাই। তো আমাদের যেহেতু গ্রামের বাড়ি ছিল, ওইরকম তো সিস্টেম ছিল না যে আমি ছেলের সাথে দেখা করব, রেস্টুরেন্টে দেখা করব, এই সেই পরিচিত হবো, এরকম তো সিস্টেম ছিল না। তো আমার সাথে আর দেখা হচ্ছিল না। তো এরই মাঝে আবার বড় আপু আসছে। তো বড় আপু আসছে, তো তখন তারা নিছে যে আংটি পরাবে। তো আমি আবার বড় আপুকে বলতেছিলাম যে আমি তো এখনো ছেলেকে দেখতেছিলাম না, যদিও আমি ছবি দেখছি, কিন্তু সরাসরি দেখি নাই। তো ভাবছিলাম যে যাক, ওরা যেহেতু আংটি পরাতে চাইতেছে, তো এই উসিলা হয়তো বা ছেলেকে দেখতে পারবো। তা আমি বড় আপুকে বাবার কান্নাকাটি করে বলতেছিলাম যে আপু, তুমি একটু বাবাকে বুঝাই বলো যেন আমরা একটু দেখতে পারি, কারণ আমি কাকে বিয়ে করতেছি আমি তো একটু দেখতে চাই। তো বড় আপু আবার বাবাকে বুঝাই বলল যে একটু দেখা করুক, ওরা একটু, ওদের তো দেখা সাক্ষাৎ করা উচিত, কাকে বিয়ে করতেছে কেমন। তো ছেলে আবার নাকি না করে দিছে যে না, দেখা সাক্ষাতের কি আছে, একবারে বিয়ের পরেই দেখবে।
তো এটা শোনার পরে আমি ভাবলাম যে এটা কেমন ছেলে, কেমন না কেমন হবে যে আমাকে দেখা করতেও চাইতেছে না। তো এই নিয়ে আমি তো খুব দুঃখী। এর মধ্যে মানে আমাদের বিয়ে ঠিক হলো, 15-20 দিন পরে বিয়ে। তো ওই বাড়ি থেকে আমাকে খুব ভালো ভালো জিনিস পাঠাইছে, মানে ঢাকা থেকে দামি দামি কসমেটিক্স, গহনা টনা সব কিছু অনেক দামি দামি পাঠাইছে। মানে এগুলা কোনো কিছু কেনাকাটা করতেও আমাকে নিয়ে যায় নাই, মানে দেখলাম যে আমাকে পাঠাই দিছে কেনাকাটা করে, যা পাঠাইছে অনেক দামি দামি ভালো ভালো জিনিস আমার জন্য পাঠাইছে। তো এর মধ্যে দেখলাম ছেলেও মানে আমার সাথে একটু কথা বলবে, আছে না ফোনে টোনে কথা বলবে, তারও ওই রকম কোনো ইন্টারেস্ট নাই। তো এইভাবে চলতেছে। তো আমার বিয়েটা হয়েছে 2021-এর শেষের দিকে। তো আমার বিয়ের আগের দিন, মানে যেদিন আমার গায়ে হলুদ ছিল, ওই দিন মানে গায়ে হলুদের সাথে আসে না মানুষ ছবি টবি তুলতে, তো ওই দিন ওই ছেলে আসছে মানে আমার সাথে ছবি তুলবে ওর কিছু ফ্রেন্ড সার্কেল নিয়ে। কিন্তু সে আসছে মুখে মাস্ক পরে, মানে সে ছবি তুলবে, জামাই আসছে, আমি দেখবো, আমি কত দিন আগ্রহে রয়েছি, কিন্তু সে মুখে মাস্ক পরে আসছে। তাহলে তাকে কিভাবে দেখবো, সে ছবিটাই কিভাবে তুলবে? তো সবাই আবার মজা করতেছিল যে দুলাভাই কালকে বিয়ে, কালকে লজ্জা পাবেন, আজকে তো গায়ে হলুদ, আজকে লজ্জা পাওয়ার কি আছে, মাস্কটা খুলেন। তো সবাই যখন এভাবে বলতেছিল তখন সে অবশেষে মাস্কটা খুলে। কিন্তু তার চেহারাটা দেখার পরে না আমি চিনতে পারি নাই, মানে আমি খুব রাগ নিয়ে তার চেহারার দিকে তাকাইলাম, তার মুখের দিকে তাকাইলাম। তো সে আমাকে বলতেছে ভালো আছো, কিন্তু আমি হ্যাঁ না ভালো মন্দ কোনো কিছুই বলি না, আমি চুপ করে রইলাম। সেদিন সে ওই ফার্স্ট টাইম সেদিনই তাকে আমি দেখলাম, তারপর সে ছবি টবি তুলে চলে গেল। তবে ভাই তারপরের দিন আমাদের বিয়ে হয়ে গেল। বিয়ে হওয়ার পরে মানে আমাকে যখন বাসর করে বসায় রাখলো, তো ওই বাড়িতে গিয়ে দেখলাম মানে একদম ফুল দিয়ে বাসর করে সাজাইছে, অনেক সুন্দর, সবাই আমাকে খুব আপ্যায়ন করতেছে, খুব আদর যত্ন, মানে ভালো আলিশান অবস্থা। তো এর মাঝে আমার যে ছোট ননদ, সে আমাকে বলতেছে ফাইনালি ভাবি তুমি আমাদের বাসায় চলেই আসলা, তোমার জন্য অনেক দিন আমরা অপেক্ষা করছি। তা আমি খুব অবাক হইলাম যে আমার জন্য তারা অপেক্ষায় ছিল, মানে কিভাবে কি। তো এর মাঝে আবার আমার হাজব্যান্ড আসলো, আসার পরে আমার ননাস আসলো, আমাকে বলতেছে যে ফ্রেশ ট্রেশ হওয়ার জন্য। তো আমি তারপর ফ্রেশ হইতে যাই, ফ্রেশ ট্রেশ হয়ে আসি। আসার পর আমার মানে হাজব্যান্ড আমাকে আবারও বলতেছে তুমি ভালো আছো তো, তুমি ঠিক আছো তো। তো আমি তার মুখটা দেখে আমার পরিচিত লাগতেছিল, কিন্তু আমি সত্যি বলতে ওইরকম চিনতেছিলাম না। তো আমি তাকে জিজ্ঞেস করে ফেললাম, আচ্ছা আপনাকে কি আমি চিনি, আপনার সাথে কি আমার আগে কখনো কথা টথা হয়েছে? বলতেছে হ্যাঁ তোমার সাথে আমার কত কথা হয়েছে, তুমি বলতেছে। আমি বললাম কখন? বলতেছে তুমি মনে করে দেখো, খোঁজো। তো এরপরে আর কোনো কথা নাই। সে কি করলো, হঠাৎ করে সে তার খাটের মধ্যে শুয়ে পড়লো, শুয়ে মানে সে তার মতো অন্যদিকে ঘুরে মোবাইল দেখতেছে। কিন্তু সে আমার সাথে আর কোনো কথা টথা কিছুই বলতেছে না। তো এদিকে আমিও তো নতুন বিয়ে হয়েছে, বাবার বাড়ি থেকে মোবাইলটাও নিয়ে যাই নাই, কি আর করবো, বসে রয়েছি। তো আমিও সেদের সাথে তার সাথে কথা বলতেছি না, কারণ সে আমাকে অ্যাটিটিউড দেখাইতেছে, আমিও কি কম নাকি, আমিও অ্যাটিটিউড দেখাবো, আমি আর কথা বলবো না, আমিও চুপ করে রয়েছি। তো তারপর তাদের বাড়িতে পরের দিন বৌভাত হইলো, আমাদের বাড়িতে আবার বৌভাত খাওয়ার পরে সব পরে আমরা আমাদের বাড়িতে আসলাম। তো আমাদের বাড়িতে আসার পরে তো এখন আমার হাতে আমার ফোনটা হইলো। তো ওই দিন রাতে আবার কি করছি, আমিও আমার মোবাইল নিয়েই সময় কাটাইতেছি। তো সেও তার মতো সময় কাটাইতেছে, মানে দুইজন দুইজনের মতো মোবাইল নিয়ে, মানে একটা বন্ধ করে দুইজন আছে, কিন্তু যে যার মতো। তো এভাবে কেটে গেল 9-10 দিন। তো আমার যে দাদি শাশুড়ি, সে এসে আমাকে বলতেছে যে আমি কেন সকাল সকাল উঠি না, গোসল করি না, মানে এটা নিয়ে অনেক কথা বলতেছে। তো আমার যে ননদ ননাস তারাও আমাকে বুঝাইতেছে, কিন্তু মানে আমি তাদের কিভাবে কি বুঝাবো। এদিকে আমার যে হাজব্যান্ড, তার সাথে তো আমার অত ভালো সম্পর্ক না, বা আগের থেকে পরিচিত না, এদিকে সে আমার সাথে ওইরকম কথাও বলে না। তো এইসব ব্যাপার নিয়ে আমি তার সাথে কিভাবে কি বলবো, কিভাবে শেয়ার করব, কিছুই বলতে পারতেছি না। তো এইভাবে 15-20 দিন পরে ওই ছেলে আবার বিদেশে চলে যায়। তো তারপর তো আমি আমার বড় আপুর কাছে সবকিছু বলে দেই যে আপু এই ছেলে মনে হয় ফ্যামিলির চাপে পড়ে আমাকে বিয়ে করছে, কিন্তু আমাকে মনে হয় পছন্দ করে না। তো আপু বলতেছে অ্যারেঞ্জ ম্যারেঞ্জ তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, এরকম হয়, পরিবার থেকে বিয়ে টিয়ে দিলে প্রথমে একটু লজ্জা টজ্জা হয়, পরে আস্তে আস্তে ঠিক হয়ে যায়। এদিকে সে বাহিরে এত ভালো যে আমার ফ্যামিলির মানুষের সাথে সবার সাথে এত ভালো যে কেউ আমার কথায় পাত্তা দিতেছে না, তার কথাই সবাই পছন্দ করতেছে, তাকে পছন্দ করতেছে, সবাই বলতেছে ঠিক হয়ে যাবে, সময় দে, সব ঠিক হয়ে যাবে। তো আমাদের বিয়ের 1 মাস পরে তো সে চলে গেল, মানে আমাদের মধ্যে এমন একটা অবস্থা, সে যে চলে যাবে ওই কথাটা পর্যন্ত সে আমার কাছে বলে যায় নাই। মানে তার যাওয়ার দিন এমন একটা অবস্থা, আমি ঘরে বসে আছি, সে বাইরেতে গাড়ি দিয়ে চলে গেল, মানে সে একটা বারের জন্য আমাকে বললো না। বিদেশে যাওয়ার পরেও সে আমাকে ফোন দেয় না, আমিও তাকে ফোন দিই না, মানে সে আমাকে ফোন দেয় না, আমি কেন সেদে সেদে ফোন দিব। আর তাছাড়া তার বিদেশের নাম্বারও আমার কাছে নাই। তো এরপরে বেশ কিছুদিন পরে আমার মোবাইলে রাতের দিকে একটা ফোন আসছে, একটা আননোন নাম্বার, বিদেশি নাম্বার। তো বিদেশি নাম্বার দেখে তো বুঝলাম যে সেই ফোন দিছে। তো রিসিভ করলাম, রিসিভ করার পরে সে আবারও কেমন আছেন জিজ্ঞেস করে। তো আমি তখন বললাম যে আপনি কি আমাকে বিয়ে করছেন শুধু কেমন আছে এইটা জিজ্ঞেস করার জন্য? তো সে আমাকে বলতেছে আমি তো এইটার উত্তরই ঠিকঠাক পেলাম না যে তুমি কেমন আছো। তারপর সে আমার বললো যে তুমি খুঁজে পাও নাই যে তোমার আমার সাথে কোথায় দেখা হয়েছিল? আমি বললাম না, আমার তো খুঁজে পাই নাই। তো আমার খোঁজার দরকারও নেই, আপনি বর্তমানে আমার স্বামী, আমার এটাই যথেষ্ট, আগে কি হয়েছিল ওটা আমার দেখার দরকার নেই।
তখন সে আমাকে সব কিছু ডিটেলসে বলে সেই আগের ঘটনা। তখন আমার মনে হলো সেই ছেলে, সেই চিকনা, সেই কালো ছেলে, কিন্তু এখন তো চিনতে পারতেছি না। তখন সে আমাকে তার সেই আগের একটা ছবি পাঠাইলো। তখন তো আমি লজ্জায় পড়ে গেছি, এই ছেলেকে আমি চট দিছিলাম কিভাবে কি হইলো। তো তখন আমাকে বলতেছে যে তুই আমি তখনই তোকে বিয়ে করে রেখে আসতে চাইছিলাম, কিন্তু তুই অনেক দাম দেখাইছ না, অনেক সুন্দরী শিক্ষিত এই সেই, এখন আমি তোকে বিয়ে করে রেখেছি, এখন পর তুই কত শিক্ষিত হইতে পারিস, দেখ আমি তোকে আর পড়াবো না। তো আমি বললাম যে আপনি তো এখন আমাকে তাহলে ভালোবাসেন না, আমাকে পছন্দ করেন না, তো আমাকে বিয়ে করলেন কেন? তো সে বলতেছে প্রতিশোধ নেওয়ার জন্য। তুই যে আমাকে মারলি, আমি তো তোকে ফিরে মারতে পারলাম না, তোর তো প্রতিশোধ নিতে পারলাম না। তো আমি বললাম এই যে 1 মাস যে বিয়ের পরে ছিলেন, তো আপনি তো আমাকে মারতে পারতেন, একটা চোরের জায়গায় 10টা চোর দিতে পারতেন, আপনি তো প্রতিশোধ নিলেন না। বলতেছে হ্যাঁ নিব, একটু সময় দে। এখন তো আমার মনের ভিতরে ভয় ঢুকে গেছে যে যেহেতু প্রতিশোধ নেওয়ার জন্য এই বেটা আমার বিয়ে করছে, তার মানে তো আমাকে কিছুদিন রাইখা মাইরা টেরা হয়তো বা আমাকে ছেড়ে দিবে। কিন্তু এখন থেকে আবার সে আমার সাথে টুকটাক ভালোই কথা টথা বলে, কিন্তু আমি অনেক লজ্জা পাই, কথা বলতে পারি না, আমি চুপচাপ থাকি, সে ওই পাশ থেকে অনেক কিছু যা বলার বলে আর কি। তো এভাবেই চলে গেল প্রায় 1 বছরের মতো। তো এই 1 বছরে মোটামুটি ভালোই ফ্রি হয়ে গেলাম, যতই হোক চর থাপ্পড় যত যাই দিছি, এখন তো স্বামী তাই না। এখন আমিও মাঝে মাঝে ফোন দেই, সেই বেশিরভাগ ফোন দেয়, তো 2-1 দিন সে ফোন না দিলে বা আমি নিজে থেকে ফোন দেই। তো কথাবার্তা হইলো যে নর্মাল একটা রিলেশন, এটা এখন আমাদের মধ্যে হয় নাই। তো এইভাবেই সে 2024-এ গিয়ে আবার দেশে আসলো। তো সে যেদিন আসবে সেদিন আমি ভয়ে আমার বাপের বাড়ি চলে গেছি, মানে আমার শাশুড়ি বলতেছে ও আসতেছে, তুমি কেন বাপের বাড়ি যাবা? আমি বললাম যে না, আমার অনেক বেশি দরকার আছে, আমার বাপের বাড়িতে যেতেই হবে, এটা বইলে আমি আমার বাপের বাড়ি চলে গেছি। তো আমি আমার বাপের বাড়িতে গিয়ে আমার আপুর কাছে আমি সব কিছু বলছিলাম যে আপু এই এই ঘটনা হয়েছিল, এখন তো সে আমাকে বিয়ে করছে, এখন তো আমি তো ভয়ে বাঁচতেছি না। ও হাসতেছে হাসতেছে, বলতেছে শুন, ও তোকে ভালোবাসে দেখে বিয়ে করছে, চর দেওয়ার জন্য কি কেউ বিয়ে করে? তা আমি বলছি না, তুমি জানো না, সে আমাকে প্রতিশোধ নেওয়ার জন্য বিয়ে করছে, দেখবা সে আমাকে অনেকভাবে। আমি আমার বাপের বাড়িতে বসে রয়েছি, সে আসছে ওই দিন রাতের বেলা। তো রাতের বেলা গিয়ে পরের দিন সে আমার বাপের বাড়িতে আসছে, সকালবেলায় আমাকে নিতে আসছে। সে আমাকে বলতেছে তুমি এই বাড়িতে কি করো, তুমি জানো না আমি আসছি? আমাদের বাড়ি সবার জন্য অনেক কিছু নিয়ে আসছে, চকলেট টকলেট, সবাই এত খুশি তারই দেখে। তো আমি বলতেছি আপনি যদি ওই বাড়িতে গেলে আমাকে মারেন? তো বলতেছে মারবো তো অবশ্যই, মারার জন্য বিয়ে করছি, চলো আগে ওই বাড়িতে। তো বাড়ির সবাই বলতেছে যাওয়ার জন্য, এখন সবাইকে তো আর বলতে পারতেছি না কি ঘটনা, কেন যাব না। তো এই বাড়িতে আসলাম, এই বাড়িতে আসার পরে তো আমি সবসময় আতঙ্কে রয়েছি যে কখন জানি আমাকে একটা চর মাইরা বসে। তো এইভাবে চলতেছে ভয়ে ভয়ে। তো পরে আমাকে সে বলল যে আসলে এটা তোমাকে একটা আতঙ্ক দিলাম, যে যখন কেউ তোমাকে চায় তখন যদি তুমি এরকম অবহেলা করো, সেই অবহেলাটা যে কি পরিমাণ খারাপ লাগে ওইটা বোঝানোর জন্য তোমাকে আমি এই শাস্তিটা দিলাম। কিন্তু আমার তো মনে হয় না তুমি আমাকে চাইছো। তুমি কি চাইছো মনে মনে যে আমি হাজবেন্ড হিসেবে তোমার লাইফে থাকি, আমি চলে আসি বিদেশ থেকে তোমার কাছে? তো আমি বললাম যে হ্যাঁ, প্রথম দিকে তো অবশ্যই চাইতাম, কিন্তু পরবর্তীতে যখন চাইছি, মানে জানছি বিষয়টা, তখন একটু আর কি ভয় লাগছে। তো এখন তো আমার ভালোই লাগে, কারণ এখন আগের মতো চেহারা নেই, এখন চেহারাটা অনেক সুন্দর হয়েছে। তো প্রথমে ভাবছি বিয়ে যেহেতু হয়ে গেছে, এখন মাইনে নিতেই হবে, ভালোবাসতে হবে, সংসার করতে হবে। কিন্তু পরে যখন শুনলাম যে চর দেওয়ার জন্য বিয়ে করছে, তখন আমি আর চাই নাই। তখন মনে মনে চাইতাম আপনি সারা জীবন বিদেশেই থাকেন, আমি এখানে অন্তত শান্তিতে থাকি, আমি চর খাইতে চাই না। তো পরে বুঝতে পারলাম সে আমাকে আর চর থাপ্পড় দিবে না। তো আমাদের সম্পর্কটা নর্মাল হয়েছে, এখন আমরা অনেক ভালো আছি। তো আমার একটা মেয়ে বাবু হয়েছে 2025-এ। তো 2025-এর নভেম্বরে আমার মেয়ে হয়েছে। তো মেয়ে নিয়ে, স্বামী নিয়ে এখন খুব ভালো সংসার চলতেছে আমার, আলহামদুলিল্লাহ। তো এই ছিল একটা মিষ্টি প্রেমের গল্প। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এত সুন্দর সুন্দর গল্প শুনতে সবসময় পাশে থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।